নমস্কার, আমি পূর্বা ব্যাঙ্গালোর থেকে বলছি। কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা। ব্যাঙ্গালোরে বাঙালি চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত। আজকের বিষয়বস্তু হচ্ছে সম্পর্ক বা রিলেশন নষ্ট না করে কিভাবে টক্সিক রিলেশন থেকে নিজেকে বাঁচাবেন। দেখুন, আত্মীয় মানে হচ্ছে পরিবার, সাহারা, সুখ দুঃখে পাশে থাকা, একদম নিজের হয়ে থাকা। কিন্তু কখনো কখনো ভাগ্য খারাপ হওয়ার জন্য বা পরিস্থিতির জন্য এমন সম্পর্ক বা পরিবার পাওয়া যায় যে আমাদের খুশি থাকা দুরূহ হয়ে পড়ে। কিন্তু শুধু পরিবারে নয়, এমন মানুষ সব জায়গায় পাবেন যারা আপনাকে লেগ ডাউন করবে, নিচু দেখাবে, ইনডিরেক্ট কথা শোনাবে, পিছনে নিন্দে করবে। আর যদি এই ধরনের মানুষ আপনার ফ্যামিলিতে থাকে তো তার সাথে সময় কাটানোতে আপনার যেটা হবে, মুড বা সেলফ কনফিডেন্সে এবং আপনার আত্মসম্মানে প্রচুর প্রভাব পড়বে। শুধু তাই নয়, আপনার চিন্তা ক্ষমতা বা চিন্তা করার যে মেন্টাল এবিলিটি তাতেও কিন্তু প্রচুর প্রভাব পড়বে। আর এই সম্পর্ক বা আত্মীয়তাকেই টক্সিক সম্পর্ক বলা হয়। এই সমস্ত মানুষদের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা বা পুরনো কথা ভুলেও তুলবেন না বা বলবেন না। বিশেষ করে তারা যে ভুল করেছে সেটা কিন্তু আপনাকে কোনোভাবেই তারা স্বীকার করবে না, সে কথা কোনোভাবেই স্বীকার করবে না। সেই জন্য সেই কথা পুনরায় কখনোই বলবেন না। নিজেদের মধ্যে এরা স্বীকার করবে তো নাই, তার বদলে তাদের হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে কথাবার্তা শেষ করে নিজের মনে শান্তি খোঁজার চেষ্টা করুন। কিন্তু দেখবেন কিছু সম্পর্ক আছে যেগুলোকে বা যাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার নয়, বা সম্পর্কে মর্যাদা সম্মান করতেই হবে বা রাখতেই হবে, সেখানে তাদের সঙ্গে দূরত্ব রেখে চলাই ভালো। তাতে আপনার ও আপনার সন্তানের ও আপনার পরিবারের ভবিষ্যৎ সুরক্ষিত থাকবে। কিন্তু আমরা এই ধরনের কাজগুলো করতে পারি না। সারা জীবনই আমরা একটা গেম খেলি যেটাতে আমরা হারতে থাকি। ওই গেমে জেতাটা যে কারোর পক্ষে কিন্তু সম্ভব নয়। আমি খুব হার্ট হয়ে আছি বা দুঃখিত হয়ে আছি কারণ তারা আমাকে হার্ট করে, সব কিছুই করি, তবুও কখনো সামনাসামনি বা কখনো পিছনে নিন্দে করে বেড়ায়। তখন আপনি ভাবতে থাকেন, কি করলে হার্ট করা বন্ধ করবে, কি করব যে নিন্দে করা বন্ধ করবে, কি করলে সবাই খুশি হবে। না জানি কতবার এই প্রশ্ন নিজেকে করেছি বা আপনিও নিজেকে করেছেন। যতদিন বেঁচে থাকবেন ততদিনই এই সব প্রশ্ন উত্তরের পর্ব চলতেই থাকবে। কারণ জীবন হচ্ছে একটা মিক্সচার, ভিন্ন ভিন্ন ইমোশন, ভিন্ন ভিন্ন লোক ও পরিস্থিতি তৈরি হবেই। তো যতদিন বাঁচব ততদিনই হার্ট করা ও হার্ট হওয়ার পর্ব চলতেই থাকবে। আমরা সবাই যা চাই, টাকা পয়সা, মান সম্মান, কেউ যেন আমাকে কখনোই হার্ট না করে, সেই সমস্ত লোকই আমার জীবনে থাকুক যারা আমাকে সব সময় ভালোবাসবে, কখনো আমার জন্য খারাপ কিছু বলবে না। কিন্তু ভেবে দেখেছেন কি, একই রকম জীবন হলে কতটা বোরিং হবে জীবন। আর যদি শুধু ভালোটাই হয় তাহলে কিছু জিনিসের মূল্য আপনি কোনো দিনও বুঝতে পারবেন না। যেমন কাঁদতে থাকলে হাসার মূল্য, ছেড়ে থাকলে একসঙ্গে থাকার মূল্য, কিছু হারালে সেটা পাওয়ার মূল্য, আর সব থেকে বড় ভালোবাসার মূল্য রাগারাগির পরই বোঝা যায়। আর এই সব যদি না হতো তাহলে ইউনিভার্স বা প্রকৃতি যাই বলুন, ভিন্ন ভিন্ন বা ডিফারেন্ট ইমোশন কখনোই দিত না। যাই হোক, এটা তো বোঝাই গেল যে সারা জীবনে কেউ আপনাকে হার্ট করবে না, সেরকম দিন কখনোই আসবে না। হ্যাঁ, তবে এরকম সময় আসতেই পারে যে আপনি যে কারোর যে কোনো কথাতে হার্ট হওয়া বন্ধ করে দেবেন। ঈশ্বর যাকে যে পার্ট দিয়েছেন সে সেই চরিত্রে অভিনয় করছে। সব সময় এরকম নয় যে বাইরের লোকই দুঃখ দিচ্ছে, নিজের লোকও বড় দুঃখ দিয়ে থাকে। জেনে না জেনে কখনো কখনো আমরাও কাউকে হার্ট করে ফেলি, কিন্তু আঙুল সবসময় অন্যের দিকেই যায়। যদি কোনো মানুষ বারবার জেনে বুঝে আপনাকে হার্ট করে তাহলে এটা তো ক্লিয়ার, ওই মানুষটি মেন্টালি খুবই উইক বা দুর্বল। কেননা যে স্ট্রং, মেন্টালি পাওয়ারফুল, সে কখনোই কাউকে হার্ট করতে পারে না। যে বলছে
সে তো তার ফ্রাস্ট্রেশন বাইরে বের করে দিচ্ছে, কিন্তু আমি জানি তার এনার্জি লেভেল খুবই লো। তবুও তার এফেক্ট দীর্ঘ সময় পর্যন্ত যদি আমি ধরে রাখি, তাহলে বুঝতে হবে সেটা আমারই ফল্ট। আমার বুঝে যাওয়া উচিত সামনে যে আছে সে ভালো রকম মানসিকভাবে রোগগ্রস্ত। কিছু কিছু মানুষ এতটাই বিপর্যস্ত যে রিলেশনশিপ আর ইগোর মধ্যে ইগোকেই বেছে নেয়। আজ একটু ভিন্ন স্বাদের ফ্রাইড রাইস বানাবো। তার জন্য দুটো ডিমকে প্রথমে একটু ভেজে টুকরো টুকরো করে তুলে রাখছি। আসলে আমাদের মেয়েদেরকে অনেক সময় অনেক কিছু বুঝে শুনে করতে হয়। আমার কাছে মাংস খুব কম ছিল, মানে একটু মাংসের পকোড়া ছিল, তো সেটা খুবই অল্প, যেটা সবাইকে সেইভাবে দেওয়া যাবে না। তার জন্য আমি এই পকোড়াগুলোকে টুকরো টুকরো করে নিয়েছি, এই যে দেখুন, এবং তার সাথে কিছু সয়াবিনকে ভিজিয়ে রেখে টুকরো টুকরো করেছি। এবার এটাকে আমি সোয়া সস, নুন আর একটু লঙ্কা দিয়ে ভেজে তারপর তুলে রাখছি। এটা তোলা হয়ে গেলে আমি যে কেটে রাখলাম 3 রকমের ক্যাপসিকাম, সবুজ, হলুদ, লাল, আর কিছু পেঁয়াজ, গাজর। এই ফ্রাইড রাইসটাতে বেশি মশলা যাবেই না, কিন্তু খুব টেস্টি হয়, আপনারা করে দেখতে পারেন। এগুলোকে তুলে নেওয়ার পরে তেলের উপরে আমি একটু পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ, তারপরে গাজর, তারপর কেটে রাখা ক্যাপসিকামগুলো একে একে, লাল ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম, হলুদ ক্যাপসিকাম দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর এগুলোকে একটু ভেজে নেব। আর এতে একটু গোলমরিচ গুঁড়োটা একটু বেশি দিতে হবে, গোলমরিচ গুঁড়ো আর সোয়া সস দিয়ে এটাকে না হাই হিটে ভাজতে হবে, একটু হাই হিটে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পরে আমি যে ভাতটা করে রেখেছি, একটু ঝরা ঝরা ফ্রাইড রাইসের ভাত যেমন করে, চালটাকে সেদ্ধ করে সেই ভাতটাকে দিয়ে দেব। ভাতটা দেওয়ার পরে খুব ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমার যে মাংস এবং সয়াবিনটা ভাজা আছে, আমি সেগুলো মিশিয়ে দেব। সেগুলো মিশিয়ে নাড়াচাড়া করার পরে ওপর থেকে ডিম টুকরোগুলো অর্ধেকটা ছড়িয়ে দেব, আর অর্ধেকটা আমি বাটিতে রেখে দেব। সেটা যখন খেতে দেব তখন সবার পাতে একটু একটু করে দিয়ে দেব। একটু একটু করে দিলে কি হবে, সবার কাছে সমানভাবে না পড়লে খাবারের পাতে যখন দেব তখন কিন্তু সবাই সমানভাবে পেয়ে যাবে। তো এই ফ্রাইড রাইসটাতে মশলা বলতে শুধু সোয়া সস, নুন আর গোলমরিচ গুঁড়ো, তার সাথে আপনি এমনি টমেটো সসও দিতে পারেন, আর কিছু সামান্য কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন। খুবই টেস্টি হয়, খুব ভালো হয় খেতে। আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন। এই যে সবাইকে খেতে দিয়ে দিয়েছি, উপর থেকে ডিম টুকরোগুলো ছড়িয়ে দেব। আর ইঁচড়ের তরকারি করেছি কষা কষা করে, আর ছেলের জন্য একটা মাছের পিস ছিল, ওকে দিয়েছি। আর আমরা ফ্রাইড রাইস আর ইঁচড়ের কষা কষা তরকারি এই দিয়ে দুপুরের খাবার সারছি। তারপর রেস্ট নেব। রেস্ট নেওয়ার পরে আমি ছাদে গিয়ে একটু আমার গাছগুলোকে দেখাবো, যেগুলো আমি বীজ ফেলেছিলাম ভেন্ডির গাছের, সেগুলো কতটা কি বেরিয়েছে। তো চলুন দেখতে থাকুন। প্রথম এখানে আসার পর আমার হাজব্যান্ড অফিস যাওয়ার সময় কিছুই খেত না, তা অভ্যাসে ছিল না। তো আমি ধীরে ধীরে একটু একটু করে ওর অভ্যাসটাকে চেঞ্জ করে দিয়েছি। আমি বিকালবেলা প্রথমে সামান্য একটু ফল, সামান্য দুটো কিশমিশ কি কাজু এরকম দিতাম। আস্তে আস্তে বেরোনোর আগে আমি অল্প করে একটু ফল, একটু বিভিন্ন রকমের কলাইকে ভিজিয়ে রেখে আঁকুর বের করে অল্প সামান্য দেওয়া, এইভাবে দিতে শুরু করেছি। তো এখন কিন্তু আমি প্রতিদিনই অফিস যাওয়ার সময় ওকে একটু একটু করে দিই। তো ওর তাড়া ছিল, তাই প্রথমে আমি তরমুজটাকে ছুরি দিয়ে মাঝামাঝি কেটে নিয়ে স্কুপের আকারে হাতা দিয়ে কেটে ওকে আগে তাড়াতাড়ি দিয়েছি। তারপর আমি আর আমার ছেলে দুজন মিলে ভালো করে কেটে তারপর খাবো। এবার আমি পুরনো প্রসঙ্গে ফিরে আসি। কিছু কিছু মানুষ আপনাকে হার্ট করার জন্য দেখবেন আপনার ওপর জোকস করছে, আপনাকে নিচে দেখানোর জন্য অন্যকে আপনার সামনে মহান করে দেখানোর চেষ্টা করছে। আর আমরা কি করি, আমরা হীনমন্যতায় ভুগতে থাকি। মনে রাখবেন, আপনার উপর জেলাস বা হিংসেতে থাকার জন্য নিজেকে খুশিতে রাখার আর কোনো রাস্তা সে খুঁজে পায় না, তাই এরকম ব্যবহার করে। হার্ট করার অনেক রকমের ব্যবহার আপনি দেখতে পাবেন। সমাধান একটাই, নিজের মনকে বা মাইন্ডসেটকে এতটাই স্ট্রং করে নেন যে এই সমস্ত ব্যাপার খুব সুন্দর, জীবনের কাছে খুবই তুচ্ছ, খুবই নগণ্য। এতটাই স্ট্রং পার্সোনালিটি হয়ে যান যে যদি কেউ ডিসরেসপেক্ট করে, উত্তেজিত না হয়ে শুধু এটুকু বলুন তাকে, বাহ, আপনি তো খুব সুন্দর করে কথা বলতে জানেন। আপনি যেখানেই বা যে পরিস্থিতিতেই থাকুন না কেন, স্যাটিসফাই বা সন্তুষ্ট হয়ে থাকার চেষ্টা করুন।
যেদিন এটি রপ্ত করতে পারবেন সেদিন থেকে কখনোই বলবেন না আমি দুঃখে আছি। লোকের হার্ট করা, দুঃখ দেওয়া, বাড়িতে ছোটোখাটো রাগারাগি, এগুলো খুবই তুচ্ছ এবং ছোট ব্যাপার। কিছু বড় করার জন্য নিজেকে চ্যালেঞ্জ করুন, জীবন দেখবেন খুব সুন্দর হয়ে উঠবে। এই গ্রীষ্মের বিকালে যখনই আমি ফল কাটি, আমার ছোটবেলার একটা কথা খুব মনে পড়ে। আমার গ্রামে নারায়ণ বাড়ির কথা, আমরা বলতাম দামোদর বাড়ি। তো গোটা গ্রীষ্মকালে বৈশাখ মাসটা, পুরো বৈশাখ মাসটা নারায়ণের উদ্দেশ্যে, দামোদরের উদ্দেশ্যে ঠান্ডা ভোগ দেওয়া হতো। বিভিন্ন রকমের ফল, বিভিন্ন কলায় ভিজে মন্ডা বা সন্দেশ দেওয়া হতো এবং গোটা গ্রামের ছেলেমেয়েরা সেই প্রসাদ নিতে যাওয়া হতো। তো সেই ছোটবেলার স্মৃতি আমার খুব মনে পড়ে। আসলে স্মৃতি মানেই সুখেরও হয়, দুঃখেরও হয়, তাই না? আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করতে ভুলবেন না, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরের ভিডিওগুলি দেখার জন্য। আর আপনি যদি কাজটি অলরেডি করে থেকে থাকেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই যে দেখুন, আমি বিকালবেলা রুটিন অনুযায়ী হাজব্যান্ড অফিস চলে যাওয়ার পরে ছাদে এসেছি। বেশ কিছুদিন আগে, মানে এক সপ্তাহ আগে, আমি যে বীজগুলো ওয়েস্টবেঙ্গল থেকে বাড়ি থেকে এনেছিলাম সেগুলো দিয়েছিলাম। তার মধ্যে পুঁই শাকের একটা বীজ শুধুমাত্র বেরিয়েছে, কিন্তু এখানে ভেন্ডির যে বীজগুলো দিয়েছিলাম প্রত্যেকটি বীজ থেকে গাছ বেরিয়েছে এবং সুন্দর হয়েছে। তো প্রথমে আমি আগাছাগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। যেগুলোতে আমি জল দিয়েছিলাম সেই জায়গাগুলোতেই আগাছা বেরিয়েছে। তো আগাছাগুলো পরিষ্কার করে মাটিটাকে একটু খুঁড়ে গোড়াতে একটু মাটিটা ধরিয়ে দিচ্ছি। এবার সুন্দর করে জল দিয়ে দেব। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য একটি ভ্লগে।